হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের লেকচার 45। হ্যাঁ, এই লেকচারে আমরা আলোচনা করতেছিলাম সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার অংশটা নিয়ে। হ্যাঁ, সবচেয়ে সহজ আকারের ম্যাথগুলো নিয়ে আমরা কথা বলছি। ওরই ঠিক ওই রকমই আমরা কিছু ম্যাথ করার পর আমরা টপিক অন্য একটা টপিক করাবো। হ্যাঁ, লেকচার শুরু করি। এখানে অনেক স্টুডেন্টের ভরের এককের মধ্যে সম্পর্ক নিয়ে ডাউট। হ্যাঁ, এখানে এরকম একটা তোমাকে লিখে দিচ্ছিলাম, ভরের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। এটা সম্পর্ক। একটু দেখো, আমরা এখানে একটা লাইন এভাবে লিখছিলাম, 1 কিলোগ্রাম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 গ্রাম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 মাইক্রোগ্রাম। আসলে এটা আমি ভুলে লিখে ফেলছি। হ্যাঁ, এটা কিলোগ্রামের জায়গায় জাস্ট হবে গ্রাম, আর 10 টু দি পাওয়ার 3 কি তোমার মিলিগ্রাম, 10 টু দি পাওয়ার 6 কি মাইক্রোগ্রাম। এটা ভুলে চেঞ্জ করে এভাবে লিখে ফেলছি। হ্যাঁ, জিস্ট হবে এটা, কিলোগ্রামের জায়গায় আসলে কি হবে গ্রাম, আর গ্রামের জায়গায় কি মিলিগ্রাম। ওই জায়গায় তুমি এটা ডিলিট করে, মানে কেটে তুমি এই অংশটা তুমি এটা লিখে ফেলবে, এই অংশটা তুমি লিখে ফেলবে। কারণ আমাদের কিলোগ্রাম নিয়ে তেমন কাজ না, কিলোগ্রাম থেকে কিভাবে গ্রামে কনভার্ট হয় সেই কনভার্সনটা আমরা জানি। সো আমাদের এই জিনিসটা নিয়ে আমাদের কাজ, গ্রাম থেকে মিলিগ্রামে কিভাবে যাব, 10 টু দি পাওয়ার 3 দ্বারা মাল্টিপ্লাই করব, আর মিলিগ্রাম থেকে মাইক্রোগ্রামে কিভাবে যাব, 10 টু দি পাওয়ার 6 দ্বারা মাল্টিপ্লাই করব। মিলিগ্রাম থেকে মাইক্রোগ্রাম না, মানে গ্রাম থেকে মাইক্রোগ্রাম। আর মিলিগ্রাম থেকে মাইক্রোগ্রাম যদি যাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 10 টু দি পাওয়ার 3 মিলিগ্রাম ইকুয়াল টু কত, 10 টু দি পাওয়ার 6 মাইক্রোগ্রাম। তাহলে 1 মিলিগ্রাম ইকুয়াল টু কত হবে, 10 টু দি পাওয়ার 3 এই তোমার মাইক্রোগ্রাম। এটা হচ্ছে তার সম্পর্ক। এখন দেখো, ম্যাথ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে, আমরা যদি যে কোনো টাইপের জৈব যৌগকে যদি দহন করা হয়, তাহলে অলওয়েজ কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, হ্যাঁ অলওয়েজ কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প পাওয়া যাবে, তার সাথে শক্তি উৎপন্ন করে। তাহলে জৈব যৌগকে দহন করলে, কারণ আমাদের এই ম্যাথটা একটু দরকার হবে, এই লাইনটা, জৈব যৌগকে দহন করলে সর্বদা কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প এবং H2O লিখে দিলাম, H2O তোমার কি হবে পাওয়া যাবে, H2O পাওয়া তোমার যায়। এটা এখন এই দহন বিক্রিয়া, জৈব যৌগের দহন বিক্রিয়াকে তুমি ব্যালেন্স করবা কিভাবে? তোমার একটা কম্পাউন্ড থাকবে, যে কোনো একটা যৌগ থাকবে, ওই যৌগটাকে ব্যালেন্স করার মানে সহজ নিয়মটা কোনটা হবে? দেখো, এটার সহজ নিয়মটা জৈব যৌগের দহন বিক্রিয়ার সমতাকরণের সময় প্রথমে কার্বনে তুমি ব্যালেন্স করবা, প্রথমে কার্বন, এরপর হাইড্রোজেন এবং শেষে অক্সিজেনের ব্যালেন্স করবা, এবং শেষে অক্সিজেনের সমতা করবে, অক্সিজেনের সমতা করতে হবে।
কারণ আমরা যদি এভাবে করি, প্রথমে কার্বন, এরপর হাইড্রোজেন, শেষে যদি অক্সিজেনের ব্যালেন্স করি, তাহলে ওই ব্যালেন্সটা খুব তাড়াতাড়ি ইজিলি তোমার মিলে যাবে। তাহলে এখানে কোনো ডাউট থাকবে না। তাহলে এখানে কি এই অংশটা কেটে এই অংশটা লিখবা, আর যে কোনো জৈব যৌগকে দহন করলে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প পাওয়া যাবে। সেকেন্ড হচ্ছে ওই বিক্রিয়াকে আমরা ব্যালেন্স করার ক্ষেত্রে প্রথমে কার্বনকে ব্যালেন্স করব, তারপর হাইড্রোজেনকে ব্যালেন্স করব, এবং সবার শেষে আমরা কাকে ব্যালেন্স করব? অক্সিজেনকে। আমরা ম্যাথের মাধ্যমে এই লাইনটা তাৎপর্যটা বুঝে নেব। এ পর্যন্ত উঠে না। সম্ভবত তোমাদের এই মাসের 4 তারিখ থেকে সবারই ক্লাস স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এখন থেকে ভালো মতো সিরিয়াস হও, তাহলে কিন্তু কোনো কিছুই শেষ করা যাবে না। এডিশন আমরা এখানে একটা ম্যাথ করব। আগের ম্যাথটা ছিল 1 আর এটা হলো 2। 7.5 গ্রাম ইথানলকে দহন করলে এসএটিপিতে কত লিটার তোমার কার্বন ডাই অক্সাইড গ্যাস তোমার উৎপন্ন হয়। আমরা জানি এগুলো খুবই সহজ ম্যাথ, তারপরে এক্সামে আসে, তুমি এগুলো ইগনোর করার কোনো সুযোগ নেই। তাহলে এটা হচ্ছে কি ইথানল। তাহলে ইথানল যদি হয়, এটা আমরা ইথানলের সংকেত আমরা জানি। দহন মানে কি অক্সিজেনে, আমরা এটাকে করব। তাহলে অলওয়েজ তৈরি হবে কি কার্বন ডাই অক্সাইড, আর এখানে তৈরি হবে কি বলতো জলীয় বাষ্প। প্রথমে আমাকে ব্যালেন্স করতে হবে কার্বন। কার্বন কয়টা আছে তোমার? 2টা। তাহলে এই কার্বনের আমরা ব্যালেন্স করতে হবে। এই কার্বন 2টা, এটাকে আমরা 2 দ্বারা মধ্যে লিখব। কারণ তোমাকে প্রথমে যদি বিক্রিয়ার সাহায্যে কোনো একটা ম্যাথ করতে হয়, তাহলে ওই বিক্রিয়াটা করার পর ওই বিক্রিয়াটাকে তোমাকে ব্যালেন্স করে নিতে হবে। তাহলে এখানে কি সেটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করব। হাইড্রোজেন কত আছে? 3, 2 5 আর 1 কত? 6। তাহলে কত দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে হাইড্রোজেন তোমার 6টা হবে? 3 দ্বারা। অক্সিজেন তাহলে আমাকে লাস্টে ব্যালেন্স করতে হবে। এখানে অক্সিজেন 2 দুগুণে 4 আর এখানে 3টা আছে। টোটাল আছে কয়টা? 7টা। তাহলে এখানে 7টার ভিতরে এখানে একটা অক্সিজেন চলে আসছে। তাহলে এখানে কি কত দ্বারা গুণ করলে এখানে 6 হবে? 3 দ্বারা। কারণ 3 দুগুণে 6 আর 1 কত? 7। ঠিক একই ভাবে এখানেও তোমার কি 2 দুগুণে 4 আর এই 3 কত? 7। মানে বিক্রিয়াটা ব্যালেন্স আছে। তোমাকে এখান থেকে বলছে 7.5 গ্রাম ইথানল, তার মানে ইথানল। এটা কি রিলেটেড? 7.5 গ্রাম দ্বারা কি ইন্ডিকেট করছে? তার ভর। আর এখানে বলছে এসিটিপি তে কত লিটার কার্বন ডাই অক্সাইড, এটাকে কার্বন ডাই অক্সাইড। এখন এসিটিপি তে তোমার কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? এখানে এই বিক্রিয়ায় কত মোল কার্বন ডাই অক্সাইড আছে? 2 মোল। 1 মোলের জন্য আমরা কনসিডার করি কত? এটা কি তোমার ভর, আর এটা কি তোমার আয়তন। কত লিটার? এটা আয়তন। স্ট্যান্ডার্ড ভর দ্বারা ইন্ডিকেট করবে কার বলতো? এই পদার্থের ভরটাকে। এই পদার্থের ভরটাকে ইন্ডিকেট করে। আগে আমি বলছি কার মধ্যে কার, এখানে ভর দেওয়া আছে, এখানে আয়তন বের করতে হবে। ভরের সাথে আয়তনের সম্পর্ক। স্ট্যান্ডার্ড ভর বলতে এই পদার্থের মোলার ভরকে ইন্ডিকেট করছে। তাহলে এখানে কি মোলার ভর কত? কার্বন কত আছে? 2টা। 2 ইনটু কত বলতো? 12। হাইড্রোজেন 3 2 5 আর এই এক কত? 6। তাহলে 1 ইনটু কত? 6। অক্সিজেনের ভর কত বলতো? কত? 60। তাহলে এখানে কত? 12 দুগুণে 24 আর 6 কত? 30 আর এখানে 16, এটা হবে কত? 46 গ্রাম। এই বিক্রিয়ায় দেখো স্ট্যান্ডার্ড আয়তন কত? এসিটিপির ক্ষেত্রে আয়তন কত হবে? 24.78 কত? 9 লিটার। বাট এই মানটা আসলে কয় মোলের জন্য? 1 মোলের জন্য।
আসলে এখানে কয় মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? 2 মোল। এই কারণে এটাকে কয় দ্বারা মাল্টিপ্লাই করতে হবে? 2 দ্বারা। এটা কয় দ্বারা? এখানে যদি 1 থাকতো তাহলে 24.789। এটা কেন লিখলাম? এই এসিটিপির জন্য। এখানে যদি এসটিপি থাকতো তাহলে 22.4, আর এসিটিপির কারণে 24.78 কত না। এখানে কয় মোল তৈরি হয়? 2 মোল। ফলে এটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই। তাহলে তুমি দেখো, আমি বলছি স্ট্যান্ডার্ড মানের সাথে স্ট্যান্ডার্ড মান দিয়ে তোমার কি গাণিতিক হিসাবটা শুরু করবে। তাহলে আমি বলতে পারি 46 গ্রাম। আমাকে বের করতে বলছে এই মানটা, কার্বন ডাই অক্সাইডের মান। যেটাকে বের করতে হবে সেটাকে ডান পাশে রাখতে হবে। তাহলে আমি বলতে পারি 46 গ্রাম ইথানলকে দহন করলে এত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়া থেকে কি লেখা যায়? বিক্রিয়া থেকে আমরা কি লিখতে পারি? 46 গ্রাম ইথানলকে দহন করলে এটা কত হবে? 24.789। এটাকে মাল্টিপ্লাই করো, তার মানে কি হবে? 2 * 24.789 এত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে তোমার কি 1 গ্রাম ইথানলকে আমরা যদি দহন করি তাহলে এটা মাল্টিপ্লাই করে যে মানটা আসবে এই মানটা ওখানে লিখে দিলে ভালো ছিল। 789 ডিভাইডেড বাই কত হবে? 46 গ্রাম। এত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আমাকে বের করতে বলছে কত? 7.5 গ্রামের জন্য। তাহলে আমরা 7.5 গ্রামের জন্য ইথানলকে যদি দহন করি তাহলে হবে কত? 46। 2 * 24.789 ইনটু কত? 7 পয়েন্ট কত বলো তো? 5 এত লিটার। এখানে ক্যালকুলেশন করলে যে মানটা পাওয়া যাবে সেটাই আমাদের উত্তর হবে। এটাই হবে কি তোমার অ্যানসার। দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা? হ্যাঁ, আমি একটু যদি সামারি করি, ইথানলকে দহন করব, তার মানে ইথানলের বিক্রিয়া সম্পর্কটা কার? 1 গ্রাম ইথানল। তার মানে ইথানলের কি ভর দেওয়া আছে, তার মানে এখান থেকে ইথানলের ভরটা তুমি বের করে নাও। কত লিটার কার্বন ডাই অক্সাইড আয়তন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের আয়তনটা বের করো। কোন কন্ডিশনে? এসিডিটি। এই 1 মোলের জন্য 24.789, 2 মোলের জন্য 20। এখানে আমরা বলতে পারি এত গ্রামকে দহন করলে এত লিটার পাওয়া যায়। এটা স্ট্যান্ডার্ড মান, এটা স্ট্যান্ডার্ড। এত লিটারকে দহন করলে এত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। 1 গ্রামকে করলে কত? 7.5 গ্রামকে করলে কত? এই হচ্ছে বিক্রিয়া। বুঝছো কিনা একটু কমেন্টসে আমাকে একটু জানাও, এবং এটার ক্যালকুলেশনটা একটু করো। কত মান আসছে? 8.08 নুসরাত। হ্যাঁ, সবার একই রকমই মান আসছে। আমি ক্যালকুলেটর 8.083 এত লিটার। এটা হবে অ্যানসার। ওকে নাও। তুমি দেখো, আমরা যদি সেকেন্ড ম্যাথটা করতে যাই, মনে করো এটা হচ্ছে ম্যাথ কত 3। এটা একটা বিক্রিয়া আছে, মনে করো NH3। এটা মনে করো 5 অক্সিজেন। এখানে A আছে, এটা হচ্ছে 4A, আর এটা আছে 6 মনে করো H2।
এখন কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকের বা ধরে নাও এটা উদ্দীপকের 40 লিটার এ প্রস্তুত করতে এসটিপিতে কত লিটার NH3 এর প্রয়োজন, কত লিটার NH3 এর, এটা হচ্ছে বিক্রিয়া। তার মানে হচ্ছে তোমাকে এই বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে, এই হচ্ছে এটা আমাকে বের করে নিতে হবে। তুমি দেখো প্রায় সবকিছুই দেওয়া আছে, এটাকে আমার বের করতে কষ্ট হবে, কারণ এখানে নাইট্রোজেন আছে কত। দেখি আমি যদি লিখি বিক্রিয়াটি উত্তরে যদি যায়, দেখো বিক্রিয়াটি নিম্নরূপ, এটা নিম্নরূপ। এখন দেখো এটা 4টা অ্যামোনিয়া NH3, এখানে 5 অণু কি তোমার অক্সিজেন, এটা 4, এটা আমরা কমপ্লিট লিখে ফেলবো। এ আসলে কি, এটা কি বলতো 6 অণু। তুমি দেখো এখানে তুমি কিভাবে বের করবা, 3 4 কত 12টা হাইড্রোজেন আছে। দেখো 12টা কি আছে, হাইড্রোজেন আছে। এই তোমার 6 2 12 এখানে কিন্তু হাইড্রোজেন চলে আসছে। তুমি এটা দেখো এখানে 4টা নাইট্রোজেন আছে, বাট এখানে কিন্তু কোনো নাইট্রোজেন নেই। তার মানে এই সংকেতে যেহেতু এখানে 4 আছে, তাহলে এখানে একটা কি থাকবে, নাইট্রোজেন। আমি আবার বলি, এখানে কি পানি, এখানে কি আছে 3 4 12, 12টা হাইড্রোজেন, মানে হাইড্রোজেন 12টা ঠিক আছে, এখানেও 12টা, এটাও 12টা। তার মানে এর সংকেতে কোনো হাইড্রোজেন থাকতে পারে। তার মানে কি এই বিক্রিয়কে যদি নাইট্রোজেন থাকে তাহলে উৎপাদন নাইট্রোজেন, এখানে যেহেতু নাইট্রোজেন নাই তাহলে এটা অবশ্যই নাইট্রোজেন আছে, তাহলে এখানে একটাই নাম, যেহেতু তার সহগে কত আছে 4 আছে, তাহলে 4টা। এখানে একটু দেখো 5 দুগুণে 10টা কি তোমার অক্সিজেন, এখানে 6টা অক্সিজেন আছে, 6টা যদি অক্সিজেন থাকে তাহলে এখানে কি হবে, NO হয়ে যাবে। দেখো এই 4টা অক্সিজেন, তাহলে 6 আর 4 কত 10, তাহলে বিক্রিয়া ব্যালেন্স। তার মানে এ দ্বারা ইন্ডিকেট করে কাকে, নাইট্রিক অক্সাইড। এখন তোমাকে বের করতে বলছে, দেখো এটার আয়তন, এটার কার বের করতে বলছে, এটার কি 40 লিটার এ। তার মানে কি এটা দ্বারা কাকে ইন্ডিকেট করে, তুমি দেখো এর আয়তন দেওয়া আছে, তার মানে আয়তন দেওয়া আছে এটা। এখন দেখো বের করতে বলছি কত লিটার অ্যামোনিয়া, তার মানে অ্যামোনিয়ার আয়তন তোমাকে বের করতে হবে। তার মানে এই ম্যাথটা আয়তনের সাথে আয়তনের সম্পর্ক। এখানে তুমি দেখো তাহলে এটা বের করার আগে আমাকে স্ট্যান্ডার্ড ভ্যালুটা বের করতে হবে। তুমি এটা দেখো এখানে কত মোল অ্যামোনিয়া এই বিক্রিয়ায় 4। কন্ডিশনটা কি, এসটিপি তে 1 মোলের জন্য আয়তন কত কনসিডার করা হয়, 22 কত বলতো 4 লিটার। আর 4 মোলের জন্য কত হয়, 4 * 22.4। ঠিক একই ভাবে স্ট্যান্ডার্ড এটার আয়তন কত 4, এটা কত মোল আছে 4 মোল। 1 মোলের জন্য আয়তন কত 22 কত বলতো 4, কত হবে এত। তাহলে তুমি এটা দেখো এটার ক্যালকুলেশনও করার দরকার হয় না। তুমি এখন আমাকে বের করতে বলছে কি অ্যামোনিয়া, এখানে দেখো এত লিটার নাইট্রিক অক্সাইড, আমাকে এটা বের করতে হবে, এত লিটার নাইট্রিক অক্সাইড তৈরি করতে দেখো সমান সমান, এটা কি সমান সমান, এটা যদি 5 লিটার লাগে এটাও 5 লিটার। এই বিক্রিয়ার ব্যালেন্স দ্বারা কি ইন্ডিকেট করে, 4 * 22.4, এটা দ্বারা আসলে কি ইন্ডিকেট করে, দেখো এটা আসলে ক্যালকুলেশন করাও দরকার হয় না। 22.4 এটা কত বলতো 89.6 এত লিটার, এটাও কত 89.6। অর্থাৎ এত লিটার নাইট্রিক অক্সাইড তৈরি করার জন্য এত লিটার অ্যামোনিয়া, তার মানে এটার পরিমাণ আর এটার পরিমাণ ইকুয়াল। তাই এটা যদি 5 লিটার যদি হয় তাহলে এটাও 5 লিটার, এটা যদি 10 লিটার হয় তাহলে এটাও লাগবে কত 10 লিটার, এটা যদি তোমার 40 লিটার হয় তাহলে এটাও লাগবে কত 40 লিটার। কারণ এটার আর এটার অ্যামাউন্টটা কি বলতো ইকুয়াল অ্যামাউন্ট দেখা যাচ্ছে। তাহলে আমি যদি ম্যাথমেটিক্যালি যদি ব্যাখ্যা করি তাহলে আমি বলতে পারি 89.6 লিটার আমাকে বের করতে বলছে কোনটা বলতো অ্যামোনিয়া। এই কারণে অ্যামোনিয়ার হিসাবটা কোথায় থাকবে, ডান। তাই এত লিটার নাইট্রিক অক্সাইড প্রস্তুত করতে
আমি যদি ম্যাথমেটিক্যালি কথা বলি তাহলে 89.6 লিটার NH3 কি তোমার সমান সংখ্যক। অতএব 1 লিটার নাইট্রিক অক্সাইড তৈরি করতে 89.6 ডিভাইডেড বাই 89.6 এত লিটার। আমাকে বের করতে বলছে কত 40 লিটার। এক লাইনেই তুমি করে দিতে পারতা, জাস্ট ম্যাথের জন্য আমি এটা লিখে দিলাম। এটা কত 89.6 ইনটু কত 40 লিটার ইকুয়াল টু কত হবে 40 লিটার অ্যামোনিয়া। এটা হবে। কারো কোনো ডাউট থাকলে বলতে পারো, যে কোনো ডাউট আছে এটা থেকে এটা উঠে যাবে। এটা কোনো ডাউট থাকার কথা না। হ্যাঁ, ডাউট আছে কিনা বলো, এখানে কোনো ডাউট আছে কোনো জায়গায় বিক্রিয়া বা কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা? ওকে, আমাদের এখন পড়াগুলো অনেক ফাস্ট আগাতে হবে। হ্যাঁ, যেহেতু অনলাইনে ক্লাস হবে, তো অনলাইনে ক্লাসগুলো আরো ফাস্ট শেষ হয়ে যায়। এখানে দেখো দেখো, এটা হচ্ছে কোশ্চেন 4। এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। হ্যাঁ, এটা আবার সংকেত পারে না লিখতে অনেকে। হ্যাঁ, বাট এই সংকেতটা তোমরা 9 10 এ পড়ে আসছো। 9 10 এ না থাকলেও 8 এ আছে, 8 এর বইতে আছে। এটাকে যদি হিট করা হয়, এটা এ গ্যাস আর এটা কি তোমার KCl, এটা পাওয়া যায়। এখন দেখো 4.8 গ্রাম এ গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম বিক্রিয়কের প্রয়োজন? কত গ্রাম বিক্রিয়কের প্রয়োজন? বিক্রিয়কের প্রয়োজন 4.8 গ্রাম এই গ্যাস তৈরি করতে কত গ্রাম তোমার বিক্রিয়ক দরকার হবে। তাহলে তোমাকে যেহেতু বিক্রিয়া আসছে, তাহলে বিক্রিয়া প্রথমে লিখতে হবে, তারপর এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে হবে। আমরা পটাশিয়াম ক্লোরাইডের সংকেত জানি KClO3। এটাকে বলে ক্লোরাইড। এটা একটা যৌগমূলক যার যোজনী হচ্ছে কত 1। এটা হচ্ছে কি ক্লোরাইড যার যোজনী কত 1। এটা কাকে ধরে রাখে? পটাশিয়াম। এই কারণে এটার নাম কি পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড না, পটাশিয়াম ক্লোরাইডটা হচ্ছে কি বলতো KCl। এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। এখন দেখো বিক্রিয়াটি নিম্নরূপ। এখানে একটু দেখো বিক্রিয়াটি নিম্নরূপ। মানে একটু পরেই আমাদের এই ছোটবেলার পড়া শেষ হয়ে যাবে। এটা দেখো, এটা KClO3। এটা যদি তাপ দেওয়া হয়, জাস্ট এটা এই বরাবর ভেঙে যায়। KCl আর এই O3 এটা আলাদা হয়ে যায়। এটা থেকে তৈরি হয় কি তোমার KCl, আর O3 থেকে তৈরি হয় কি তোমার অক্সিজেন। O3 থেকে তৈরি হয় কি তোমার অক্সিজেন। আমরা যদি এই বিক্রিয়াটাকে যদি ব্যালেন্স করতে চাই, আমরা এই বিক্রিয়াটাকে আমরা সমতা করতে চাই, তাহলে আমরা ছোটবেলায় অপনয়ন পদ্ধতি পড়ে আসছি। এখানে 3 আছে, এখানে আছে কত 2। এটাকে যদি ব্যালেন্স করতে হয়, এই 2 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করো, 3 দুগুণে 6। আর এই 3 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করো, 3 দুগুণে 6। অপনয়ন পদ্ধতি। এটাকে মাল্টিপ্লাই করতে গিয়ে, অক্সিজেনকে ব্যালেন্স করতে গিয়ে আমি KCl আমি কয়টা KCl লিখে ফেলছি? 2টা। তাহলে এখানে তোমার কি করতে হবে? 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। KCl এটা লবণ, এটা অলওয়েজ সলিড ফর্মে থাকে, কঠিন ফর্মে। S মানে কাকে ইন্ডিকেট করে? সলিড। এটা কোন ফর্মে থাকে? সলিড।
আর এটা কি তোমার গ্যাস। তাহলে আসলে এ দ্বারা আসলে কাকে ইন্ডিকেট করে বলো তো? অক্সিজেনকে। এ দ্বারা আসলে কাকে ইন্ডিকেট করে? অক্সিজেন। তুমি দেখো এখানে বলছে 4.8 গ্রাম এ গ্যাস, তার মানে এর অ্যামাউন্টটা দেওয়া আছে কি সে ভরে। তাহলে এর অ্যামাউন্টটা এটা কি তোমার এখান থেকে ভর বের করতে হবে। কত গ্রাম বিক্রিয়ক, এখানে বিক্রিয়ক হিসেবে আসছে কোনটা? পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এটারও কি তোমার ভর বের করতে হবে। তাহলে ভরের সাথে ভরের সম্পর্ক, তাহলে এটারও কি ভর বের করতে হবে। এটা 2, পটাশিয়াম আমরা জানি 39 পয়েন্ট কত 1, ক্লোরিন কত 35 পয়েন্ট কত 5, অক্সিজেন 3 ইনটু কত 60 কি হচ্ছে। আমরা যদি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনটা জাস্ট এরকম হবে। তুমি দেখো এটা 39.1, তোমরা একটু করো, আমার একটু ক্যালকুলেশনে ভুল হয়। এই ক্যালকুলেশনটা করলে কত আসে? 245 দশমিক তোমার 2 গ্রাম। এটারও কি তোমার অক্সিজেন এ, এর পাশে কি আছে? ভর। তাহলে এটারও ভর বের করতে হবে। এটার ভর কত? 3, অক্সিজেন 2 ইনটু কত 60, 16 দুগুণে কত 32, 32 ইনটু 3 ইকুয়াল টু কত 96 গ্রাম। আসলে আমাকে বের করতে বলছে বিক্রিয়ক, তাহলে এটাকে আমরা ডানে রাখবো আর এটাকে আমরা কোথায় রাখবো? বামে। তাহলে আমাকে এই স্ট্যান্ডার্ড ভরের সাথে স্ট্যান্ডার্ড ভরের কম্পেয়ার করে একটা লাইন তৈরি করতে হবে। তাহলে আমি লিখতে পারি 96 গ্রাম অক্সিজেন গ্যাস তৈরি করতে এত গ্রাম বিক্রিয়কের দরকার। তাহলে আমি এখানে কি লিখতে পারি? বিক্রিয়া থেকে তাহলে আমরা কি বলতে পারি? 96 গ্রাম অক্সিজেন গ্যাস, এটা অক্সিজেন গ্যাস তৈরি করতে তোমার কি 245.2 গ্রাম তোমার কি হবে? KClO3 এর পরিমাণ এত গ্রামে। তাহলে আমরা কি বলতে পারি? অতএব 1 গ্রাম অক্সিজেন গ্যাস তৈরি করতে 245.2 ডিভাইডেড বাই কত 96 গ্রাম KCl। আসলে আমাকে কয় গ্রামের জন্য বের করতে বলছে? 4.8 গ্রাম। তাহলে আমি এখানে বলতে পারি 4.8 গ্রাম অক্সিজেন গ্যাস তৈরি করতে, তাহলে এটা কি হবে 96 245.2 ইনটু কত বলতো 4 কত বলতো, এটাকে ক্যালকুলেশন করো। দেখো ক্যালকুলেশন করে কত আসে। তানভীর ক্যালকুলেশন করে ফেলছো, ভেরি গুড। এটা হচ্ছে 4.8, হ্যাঁ সবাই একটু ক্যালকুলেশন করো তো। এটা কত আসছে? এই 1.88 গ্রাম কেন আসে? সবারটা ঠিক আছে? হ্যাঁ এটাই তো আসার কথা। এই তানভীর 12.26 গ্রাম, রাইট। 12 কত হবে 26 গ্রাম, এটাই হবে आंसर। আমি এখানে লিখে দিলাম 12 আমারও তো এটাই আসছে 26 গ্রাম। তানভীর মাথা তোমাকে কিন্তু ঠান্ডা করতে হবে, হ্যাঁ মাথা গরম করা যাবে না। তুমি অনেক ভালো স্টুডেন্ট, বাট এই উল্টাপাল্টা অ্যান্সার লিখছো কেন? 1.88 কেন? ওকে দেখো এই পর্যন্ত কারো ডাউট আছে কিনা? হ্যাঁ যারা পারছো কোনো ব্যাপার না, যাদের কারো যদি ডাউট থাকে আমাকে বলতে পারো কমেন্টসে জানাতে পারো যে কোনো ডাউট আছে কিনা। কোনো ডাউট আছে কিনা একটু বলো। আমরা কিন্তু আমাদের 4 তারিখের পরে আমাদের এক্সাম, 4 তারিখ পর্যন্ত আমি খুবই বিজি, এই কারণে গ্রুপটাও চেঞ্জ করা হচ্ছে না, হ্যাঁ লিংক দেওয়া হচ্ছে না তোমাদেরকে। 4 তারিখের মধ্যে তুমি লিংকও পেয়ে যাবে, হয়তো 5-6 তারিখে পেয়ে যাবা। এরপর কিন্তু আমাদের আগের যে অংশগুলো ছিল সেই অংশে যেমন যে অংশে এক্সাম নেওয়া হয় না বা আবার পুনরায় এক্সাম নিয়ে পড়াগুলো রিভিউ করা হবে, তাহলে তুমি ভুলে যাবে। হ্যাঁ তুমি 10 জন পার্টিসিপেট করো, ডাজন্ট ম্যাটার। এখন তো অনলাইন, তুমি পার্টিসিপেট করলেও ধরতে পারবো না, না করলেও পারবো, কিন্তু সবসময় মানে মনে রাখবা তুমি
তোমার কর্মই হবে তোমার ফল, তুমি যেভাবে কর্ম করবে সেই অনুযায়ী ফল পাবে। এখানে তুমি যদি চুরি করো তাহলে চুরি অনুযায়ী তুমি ফল পাবে। এখানে একটু দেখো, আমরা যদি তোমার এটা এখন যেটা করব, এটা এডমিশন টেস্টে প্রায় সময় আসে এবং আমাদের এমসিকিউতেও আসে। এটা কোশ্চেন হচ্ছে, এটা 5 এতটি স্বাক্ষর, স্বাক্ষর আমরা বুঝি মানে সিগনেচার, সাইন যেটাকে বলি, হ্যাঁ, স্বাক্ষর দিতে, এটা 9 টেনও তোমরা করে আসতে পারো, বাট এটা এডমিশন টেস্টও আসে। গ্রাফাইট পেন্সিলের পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। খরচ হয় প্রতিটি স্বাক্ষরে, স্বাক্ষরে মানে সাইনে কতটি কার্বন পরমাণু বিদ্যমান থাকে, কতটি কার্বন পরমাণু পরমাণু বিদ্যমান, এটা কি তোমার থাকে, কতটা কার্বন পরমাণু এখানে বিদ্যমান থাকে। এখানে একটু দেখো, আমরা সিগনেচার এর বাংলা যেটাকে সাইন শর্টকাটে, যেটাকে আমরা বাংলায় বলি কি স্বাক্ষর। গ্রাফাইট এটা কার্বন দ্বারা গঠিত। তুমি জানো কার্বনটা অনেকগুলো ফেজে পাওয়া যায়, অনেকগুলো রূপে পাওয়া যায়, সেগুলো একটা কি তোমার গ্রাফাইট। কার্বনটাকে কয়লা ফর্মে পাওয়া যায়, সেটাও কি তোমার কার্বন। এটা ডায়মন্ড ফর্মে পাওয়া যায়, কার্বনটা অনেকগুলো রূপে পাওয়া যায়, হ্যাঁ, এই কারণে কার্বনকে বলা হয় বহুরূপী। একটা মানুষের যদি অনেকগুলো ফেস থাকে, অনেকগুলো মানে তার রূপ থাকে অবস্থান ভেদে, হ্যাঁ, এখানে তোমার সাথে দেখা যাচ্ছে যে খুব ভালো ব্যবহার বলতেছে, হাই দোস্ত, তোমার পিছনে গিয়ে দেখা যাচ্ছে সে তোমার সম্পর্কে ভালো কমেন্টস অথবা তার চেয়ে খারাপ কমেন্ট যদি করে, তখন তার ফেসটা অন্যরকম হয়ে যায়। যারা বিভিন্ন নেচার শো করে তাদেরকে আমরা বলি বহুরূপী টাইপের। এখন তুমি দেখো, এত মিলিগ্রাম তোমার কি হয় খরচ হয় প্রতিটি স্বাক্ষরে। তোমাকে কোশ্চেনটা বের করতে বলছে আমার একটা সিগনেচারে কতটা তোমার কি হবে কার্বন পরমাণু তোমার কি হবে বিদ্যমান। তোমাকে ফার্স্ট বের করতে হবে যে প্রতিটি স্বাক্ষরে কত মিলিগ্রাম তোমার কি আছে বলতো কার্বন আছে, এটা তোমাকে আগে জানতে হবে, কারণ তোমাকে অ্যানসারটা বের করতে বলছে কি প্রতিটি স্বাক্ষরে। তাহলে এখানে কি দেওয়া আছে আগে বোঝার ট্রাই করতে হবে। এখানে দেওয়া আছে কি 500টি তোমার স্বাক্ষরে তোমার কি হয় 55.6 মিলিগ্রাম। আমরা এই ক্যালকুলেশনটা অলওয়েজ গ্রামে করি, তাহলে 55.6 মিলিগ্রাম, মিলিগ্রামকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে আমরা কি জানি 1 গ্রাম ইকুয়াল টু আমরা কি জানি 10 টু দি পাওয়ার 3 মিলিগ্রাম। এটা কি মিলিগ্রামে যদি যায় গুণ হয়, আর গ্রামে যদি আসে 10 টু দি পাওয়ার 3 দ্বারা কি করবে ভাগ হবে। এদিকে গেলে দেখো 10 টু দি পাওয়ার 3 টা মিলিগ্রামের সাথে গুণ আকারে আছে, মিলিগ্রামে গেলে গুণ, তাহলে গ্রামে গেলে কি করতে হবে ভাগ করতে হবে। 10 টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করলে এটা পাওয়ার হয়ে যায় -3। এত গ্রাম কি হয় 500টি স্বাক্ষরে এত গ্রাম কি হয় বলতো খরচ হয়। গ্রাফাইট পেন্সিলে এত গ্রাম খরচ হয়। তাহলে তোমাকে বের করতে বলছি কি একটা স্বাক্ষরে, তাহলে কি হবে 55.6 ইনটু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই কত বলতো 500। এখন আমরা যদি এখানে দেখো 55.6 এটা ভাগ যদি আমরা কি করি 500 করি, এটাকে আমরা তিনটা জিরো, এটা ক্যালকুলেশনটা আসছে 0.000 তিনটা 1 2 এত না। দেখো ক্যালকুলেশনটা এরকম আসে। আমি আবার এটা করে নিচ্ছি 55.6 -3 এটা ভাগ এটা কত আসবে 500। ওকে ঠিক আছে, এত গ্রাম। তার মানে কি 500টা সাইনে এত গ্রাম খরচ হয়, একটা সাইনে এত গ্রাম তোমার খরচ হয়। এখন তোমার কি এত গ্রাম কার্বন, তোমার কি এত গ্রাম গ্রাফাইট, গ্রাফাইট মানে কি কার্বন। এখন তোমাকে বের করতে বলছে এই এত গ্রাম কার্বনে
এত গ্রাম কার্বনে কতটা কার্বন পরমাণু বিদ্যমান, কতটি কার্বন পরমাণু কি তোমার বিদ্যমান, এটা তোমাকে বের করতে বলছে। এটা তোমাকে কি বের করতে বলছে, এত গ্রামে কতটা। তার মানে কি এটা কি ভর দেওয়া আছে, এটা কিন্তু তোমার বোঝার জন্য তুমি খাতায় ডিজাইন করবা। কতটি, এটা কি সংখ্যা বের করতে বলছে, তার মানে এখান থেকে কি বের করতে বলছে, সংখ্যা। এটা কার্বন, গ্রাফাইট, গ্রাফাইটটা কি দ্বারা গঠিত, কার্বন, তাহলে আসলে ভরটা কার, কার্বন। কার্বন পরমাণুর ভর কত, তোমার কত, 12 গ্রাম। আর স্ট্যান্ডার্ড সংখ্যা কত, তোমার কত, 6.023 10 টু দি পাওয়ার কত, 23। এতটা অ্যাভোগাড্রো সংখ্যা আমরা ওখানে সামারিতে লিখে দিয়েছি, স্ট্যান্ডার্ড সংখ্যা বলতে এই নাম্বারটা লিখে। তাহলে আমি বলতে পারি 12 গ্রামে এতটা কার্বন পরমাণু, 1 গ্রামে এতটা কার্বন পরমাণু, অতএব এত গ্রামে এতটা কার্বন পরমাণু। জিনিসটাকে আমি যদি সামারি করি তাহলে আমি বলতে পারি একটা সাইনে এত গ্রাম খরচ হয়, এই এত গ্রামে কতটা কার্বন পরমাণু। এত গ্রাম দ্বারা ইন্ডিকেট করে কি, গ্রাম, ভর। এই ভরটা কার, গ্রাফাইটের। গ্রাফাইটটা কি দ্বারা গঠিত, কার্বন। তাই কার্বনের ভর বলতে কি, 12 গ্রাম। কতটা, এটা দ্বারা কি ইন্ডিকেট করে, সংখ্যা। সংখ্যা বলতে কি, স্ট্যান্ডার্ড। তাহলে স্ট্যান্ডার্ড মানের সাথে স্ট্যান্ডার্ড। তুমি পরীক্ষায় কিন্তু এগুলো কম, এগুলো তোমার বোঝানোর জন্য। পরীক্ষা কিভাবে লিখবে সেটা আমি বলে দিচ্ছি। তো এত গ্রামে এতটা পরমাণু বিদ্যমান, 1 গ্রামে কতটা, এত গ্রামে কতটা। দেখো আমার কথাগুলো আগে বুঝতে পারছো কিনা, তারপর আমি অ্যানসারটা লিখে দেব যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমার কথাগুলো, এটা আমাকে একটু আগে জানাও। তাহলে তুমি এটা কিভাবে লিখবে, দেখো এই পর্যন্ত লেখার পর কিভাবে লিখবে এটা তোমাকে বোঝানোর জন্য লিখছি। কার্বনের গ্রাম পারমাণবিক ভর, যেহেতু কার্বনটা কোন ফর্মে আছে, পরমাণু, এই কোণে পারমাণবিক ভর হবে। গ্রাম পারমাণবিক ভর কত, কত, 12 গ্রাম। এখানে একটু দেখো, তাহলে 12 গ্রাম কার্বনে তোমার কতটা পরমাণু বিদ্যমান, 6.023 10 টু দি পাওয়ার 23। এতটি পরমাণু বিদ্যমান, পরমাণু। অতএব 1 গ্রামে 6.023 10 টু দি পাওয়ার কত, 23 ডিভাইডেড বাই, এখানে কত হবে, 12। এখন আমাদের ক্যালকুলেশনটা কতর জন্য, 0.00011112 এত গ্রামের জন্য কত হবে, 12.023 10 টু দি পাওয়ার কত, 23 ইনটু 1 2 কত, 3 এত গ্রাম। এটা হবে ক্যালকুলেশন। তাহলে এটার সাথে আমি যদি 6.023 এটা যদি মাল্টিপ্লাই করে 12 যদি ডিভাইড করি, দেখো তো কত আসে, এটা 5.581 ইনটু 10 টু দি পাওয়ার 18 এতটা পরমাণু। এটা হবে অ্যানসার। এই হচ্ছে ছোটখাটো ম্যাথ। এই টাইপের আরো ম্যাথ আছে, আর ম্যাথ করবো না, এই পর্যন্ত আমরা নতুন টপিকে এখন যাব। তুমি একটু এটা উঠাই নাও।
আচ্ছা, অ্যাডিশন সবাই একটু দেখো। এখানে একটু বোঝার ট্রাই করবা। এখানে মনে করো 1 লিটার দ্রবণ আছে, আমি এখানে দ্রব্য অ্যাড করি। হ্যাঁ, এটা হতে পারে 1 কি তোমার মিলিলিটার হতে পারে, বা 1 ডেসিমিটার কিউব হতে পারে, যেটাই হোক না কেন। এখানে তোমার কি আছে? দ্রব্য আছে। আমরা দ্রবণটাকে আমরা কি আসলে লিখি? আমরা যদি দ্রবণ লিখি তার মানে এখানে দ্রব্য থাকবে আর এখানে কি থাকবে? দ্রাবক। দ্রব্য আর দ্রাবক কোনটা সেটা কিভাবে চিহ্নিত করবা সেটা আমি পরে একটা নোট আকারে তোমাকে বুঝিয়ে দেব। এখানে মনে করো দ্রব্য আছে, এটা হচ্ছে এখন এই দ্রব্যটাই সলভেন্টে আমি যখন যোগ করব, যখন এই দ্রব্যটা এখানে চলে আসবে তখন এখানে একটা কি হবে? দ্রবণ। এই দ্রবণের টোটাল আয়তনটা হতে পারে 1 লিটার অথবা হতে পারে 1 ডেসিমিটার, আমি ধরে নিলাম, কিন্তু এটাকে 1ই তোমার ধরতে হবে। আমরা লিটার, ডেসিমিটার কিউব আসলে এগুলো কিসের একক বলতো? আয়তনের একক। এগুলো কিসের একক বলতো? আয়তনের একক। এগুলো আসলে কিসের একক? আয়তন। এখন একটু দেখো, এই 1 কে আমরা একটু স্ট্যান্ডার্ড ভাবে আমরা এটাকে আমরা কি বলি? একক। 1 কে আমরা কি বলি? একক। তাহলে একক আয়তন দ্বারা এই লিটার, ডেসিমিটার কিউব এটা কিসের একক? আয়তন। এইখানে আয়তন দিয়েছে। 1 দ্বারা কি ইন্ডিকেট করে? একক। তাহলে একক আয়তন দ্বারা 1 লিটার, 1 ডেসিমিটার কিউব, 1 মিটার কিউব এগুলো ইন্ডিকেট করে। তাহলে এখানে তোমার কি একক আয়তনের একটা কি আছে বলতো? দ্রবণ আছে। এখানে কি আছে? একক আয়তনের একটা দ্রবণ আছে। এখানে একক আয়তনের একটা দ্রবণ আছে, এই তোমার দ্রবণ। এটা দ্বারা ইন্ডিকেট করে কি? 1 লিটার হতে পারে 1 ডেসিমিটার কিউব। এই একক আয়তনের এই দ্রবণে, এই একক আয়তনের দ্রবণে যে পরিমাণ দ্রব্য এখানে ডিসলভ থাকে, কয়টা আছে? 6টা। যে পরিমাণ দ্রব্য এখানে কি থাকবে? ডিসলভ থাকবে। এখানে কি দ্রব্যের পরিমাণ, দ্রব্যের এটা যে পরিমাণ দ্রব্য এখানে ডিসলভ থাকবে সেই পরিমাণটা কি বলা হবে? এই দ্রবণের কি তোমার ঘনমাত্রা। ঘনমাত্রাটাকে আয়তনের মাধ্যমেও সংজ্ঞায়িত করা যায়, ঘনমাত্রাটাকে ভরের মাধ্যমেও সংজ্ঞায়িত করা যায়। এখানে তোমার মনে করো এখানে একটা তোমার পাত্র আছে, এই তোমার দ্রবণ আছে। এখন দেখো এখানে তোমার কি, এখানে তোমার টোটাল ভরটা হচ্ছে ধরে নিলাম 1 গ্রাম, আর এটাকে আমরা ধরে নিলাম 1 কিলোগ্রাম। এটাকে আমরা 1 কিলোগ্রাম ধরলাম, অথবা এটাকে আমরা ধরলাম কত? 1 গ্রাম। এটা একক আয়তনে যে পরিমাণ দ্রব্য থাকতে পারে সেটাকে বলা হবে ওই দ্রবণের কি? ঘনমাত্রা। এটা হতে পারে কি? 1 কিলোগ্রাম, গ্রাম, এগুলো আসলে কিসের একক? ভরের। এই কারণে এগুলোকে আমরা কি বলি? ভর বলি। 1 এই 1 সংখ্যাটাকে আমরা কি বলি? একক। তাহলে এই জিনিসটাকে আমরা বলি কি? তোমার একক। তাহলে একক ভর দ্বারা আসলে কি ইন্ডিকেট করে? 1 কিলোগ্রাম, 1 গ্রাম এগুলোকে ইন্ডিকেট করে। তাহলে একক ভরে যে পরিমাণ দ্রব্য এখানে তোমার কি থাকবে বলতো? ডিসলভ থাকবে। এখানে আমি ধরে নিলাম 4টা আছে, এটা হচ্ছে দ্রব্যের পরিমাণ। এটা হচ্ছে কি? দ্রব্যের পরিমাণ। এখানে যে পরিমাণ দ্রব্য এখানে ডিসলভ থাকবে সেই পরিমাণ দ্রব্যকে বলা হবে এই দ্রবণের কি? তোমার ঘনমাত্রা। তবে আমরা ঘনমাত্রাকে এই চিত্রের মাধ্যমে সংজ্ঞায়িত করতে পারি, ঘনমাত্রাকে এই চিত্রের মাধ্যমে সংজ্ঞায়িত করতে পারি।
এই চিত্রের মাধ্যমে সংজ্ঞায়িত করলে কি হবে, একক আয়তনের যে পরিমাণ দৈর্ঘ্য ডিজলভ সেটাকে বলা হবে ওই দ্রবণের ঘনমাত্রা, আর এটার মাধ্যমে যদি বলি একক ভরে যে পরিমাণ দৈর্ঘ্য ডিজলভ আছে সেটাকে বলা হবে এই দ্রবণের ঘনমাত্রা। এই ঘনমাত্রাকে অনেকগুলো ইউনিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, ওগুলো আজ যখন আলোচনা করব তোমাকে ঘনমাত্রা সম্পর্কে একটা ফুল একটা কনসেপ্ট চলে আসবে। কিন্তু মাথায় রাখতে হবে এটা একক আয়তনের জন্য প্রযোজ্য, এটা কি একক ভরের জন্য কি তোমার প্রযোজ্য। এখন দেখো তাহলে আমাদের আলোচনাটা হচ্ছে কি ঘনমাত্রা নিয়ে, ঘনমাত্রা নিয়ে। তাহলে আমি যদি এটার সাহায্যে যদি বলি একক আয়তন, একক আয়তনে বা একক ভরে দ্রবীভূত দ্রব্যে যেটা ডিজলভ হবে, দ্রবীভূত দ্রব্যের পরিমাণকে ওই দ্রবণের ঘনমাত্রা বলে, ওই দ্রবণের ঘনমাত্রা। এখন দ্রব্যের পরিমাণটা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করব? দ্রব্যের পরিমাণটা হতে পারে মোল সংখ্যায় রিপ্রেজেন্ট করা হতে পারে। মনে করো এটা যদি মোল সংখ্যা হয় তাহলে বলতে পারি একক আয়তনে এখানে 6 মোল ডিজলভ আছে। এটা যদি গ্রামের মাধ্যমে যদি ভরের মাধ্যমে যদি বলি তাহলে আমি বলতে পারি এখানে কি 6 গ্রাম ডিজলভ আছে। এই দ্রব্যের পরিমাণটা হতে পারে কি কি, এটা হতে পারে কি মোল সংখ্যা, এটা হতে পারে তোমার কি ভর, এটা হতে পারে কি তোমার আয়তন। দ্রব্যের পরিমাণটা যদি মোল সংখ্যায় হয় তাহলে আমি মনে করি এই একক আয়তনের দ্রবণে 6 মোল দ্রব্য তোমার কি আছে ডিজলভ আছে, তাহলে এই দ্রবণের ঘনমাত্রা 6। এটা যদি তোমার দ্রব্যের পরিমাণটা যদি ভরে বলি তাহলে মানে বলতে পারি 6 গ্রাম দ্রব্য ডিজলভ আছে। এটা যদি আয়তন হয় তাহলে মানে কি 6 লিটার, এখানে কি মনে করো 6 লিটার বা 6 ml দ্রব্য এখানে কি তোমার ডিজলভ আছে। মানে দ্রব্যের পরিমাণটা তোমার রিপ্রেজেন্ট করা হয় দ্রব্যের পরিমাণকে মোল সংখ্যা অথবা ভর অথবা আয়তনের মাধ্যমে কি করা হয় প্রকাশ করা হয়। আয়তনের মাধ্যমে প্রকাশ করা হয়। এখন তুমি কখন মোল সংখ্যার মাধ্যমে রিপ্রেজেন্ট করবা, কখন ভরের মাধ্যমে রিপ্রেজেন্ট করবা, কখন আয়তনের মাধ্যমে রিপ্রেজেন্ট করবা, এই কথাগুলো আমরা এরপরে আলোচনা করব। এখানে আমি একক আয়তনে আমি 1 লিটার নিব নাকি 1 ডেসিমিটার কিউব নেব, নাকি এখানে কি একক ভরে এখানে কি 1 কিলোগ্রাম এখানে ব্যবহার হবে কিনা, হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে আমরা এরপরে আমরা এখানে আলোচনা করব। এই পর্যন্ত তুমি আসলে বুঝতে পারছো কিনা? এটাকে আমরা যদি সামারি করি, ঘনমাত্রাকে দুই ভাবে সংজ্ঞায়িত করা যায়, একটা হচ্ছে কি ভরের মাধ্যমে, একটা হচ্ছে আয়তনের মাধ্যমে। একক আয়তনে যে পরিমাণ দ্রব্য ডিজলভ আছে, এটা একক আয়তনের দ্রবণে যে পরিমাণ দ্রব্য ডিজলভ আছে অথবা একক ভরের দ্রাবকে যেটাই বলো না কেন যে পরিমাণ দ্রব্য ডিজলভ আছে সেটাকে ওই দ্রবণের কি বলা হবে ঘনমাত্রা বলা হবে। তাই এই দুটো চিত্রের সমন্বয়ে আমরা বলি একক আয়তনে বা একক ভরে দ্রবীভূত দ্রব্যের পরিমাণটাকে আমরা কি বলবো ওই দ্রবণের ঘনমাত্রা বলবো। আর দ্রব্যের পরিমাণটাকে এই বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, এটা ডিপেন্ড করবে আমি ঘনমাত্রাকে কিভাবে রিপ্রেজেন্ট করছি তার উপর। সেই প্যারামিটারগুলো নিয়ে ঘনমাত্রার ক্লাসিফিকেশনগুলো নিয়ে আমরা এরপর আলোচনা করব। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা কমেন্টসে বলো।
এখন তোমাকে আমি দ্রব্য আর দ্রাবক সম্পর্কে একটা আইডিয়া দেব। দেখো, আমি যদি লবণ আর পানি বলি তাহলে তুমি ইজিলি বলতে পারবা লবণটা সলিড, পানিটা কি লিকুইড। পানিটা হবে কি দ্রাবক, লবণটা হবে দ্রব্য। এটা সম্পর্কে কোনো ডাউট নাই। এখন একটু দেখো, আমি মনে করো এটা নোটের মধ্যে থাকবে, এটা নোটের মধ্যে থাকবে। এটা আমি পানির সাথে ইথানলকে আমরা মিশালাম, C2H5 পানির সাথে ইথানলকে আমি মিশালাম, তাহলে এখানে একটা কি হবে দ্রবণ হবে। এখন তোমরা বলবা যে পানি আর ইথানলের মধ্যে কে দ্রবক আর কে দ্রাবক, এটা বলবো। আমার কথা বুঝতে পারছো কিনা? পানিটা কি তোমার লিকুইড ফর্মে থাকে, আর ইথানল কি যদি বাংলা ভাষায় যদি বলি ভালোভাবে, এটা হচ্ছে মদ। অ্যালকোহল অনেক ধরনের আছে। অ্যালকোহল বলতে মদকে আমরা যেটা মানে শীত প্রধান দেশে যেটা তোমার কি তাদের মানে মানে ঠান্ডাটা প্রতিরোধ করার জন্য, বডির ভিতরে টেম্পারেচারটা ইনক্রিজ করার জন্য ওরা কি করে মদ খেয়ে থাকে। এই মদ বলতে কি এই ইথানলকে ইন্ডিকেট করে, মিথানল বা প্রোপানল না। আমরা যদি এটার সাথে এটা যদি মিশিয়ে দিই তাহলে কাকে আমরা দ্রব্য বলবো, কাকে আমরা কি বলবো দ্রাবক বলবো। হ্যাঁ, এখন এটা একটু ফাস্ট একটু কমেন্টস করো, ভালো ভালো কলেজে আছে, একটু তাড়াতাড়ি একটু কমেন্টস করো। একটা বললেই হবে কোনটা দ্রব্য আর দ্রাবক, একটা বললেই তো বোঝা যাবে এটা এটা হলে আর ওটা অন্যটা হবে। একটু তাড়াতাড়ি বলো। লেখাগুলো একটু বড় করতে হবে। এই এখানে একটা নটরডেম কলেজের একটা স্টুডেন্ট আসছিল না, ওই নটরডেমের স্টুডেন্টটা কই যেটা চান্স পেয়েছে? ওকে, ঠিক আছে, আমি অ্যানসার পেয়ে গেছি। আসলে তোমার অ্যানসার কি সঠিক হয় নাই। পানির মধ্যে ইথানল মিশিয়ে দিলে কোনটা দ্রব্য হবে কোনটা দ্রাবক হবে এই অবস্থায় কখনো বলা যাবে না। এখানে দ্রবণের দুটো উপাদান যদি তরল হয় তাহলে যে উপাদানটার পরিমাণ বেশি থাকবে সেই উপাদানটাকে তোমার কি হিসেবে কনসিডার করতে হবে দ্রাবক হিসেবে। আমি পয়েন্টটা এখানে লিখে দিচ্ছি, দ্রবণের দুটি উপাদান তরল হলে যে উপাদানটির পরিমাণ বেশি থাকবে সেটি দ্রাবক হবে। তার মানে পানির মধ্যে যদি ইথানল তুমি মিশিয়ে দাও তাহলে তোমার বোঝা যাবে না, তোমাকে অ্যামাউন্ট বলতে হবে, পরিমাণ বলতে হবে। আমি যদি বলি এটা হচ্ছে, মনে করো আমি ধরে নিলাম এটা হচ্ছে 10 ml ফার্স্ট কেস, আর এটা হচ্ছে 90 ml, আমি এত ml করে মিশাচ্ছি, তাহলে এটার পরিমাণ আমি বেশি মিশাচ্ছি, তাহলে এটার পরিমাণটা বেশি, তাহলে এটা কি হিসেবে কাজ করবে দ্রাবক হিসেবে, তখন এটা কি হিসেবে কাজ করবে দ্রব্য হিসেবে। আমি যদি তোমার এখানে H2O এটা হচ্ছে লিকুইড আর এটা ইথানল এটা হচ্ছে কি বলতো ইকুয়াল টু কি তোমার দ্রব্য। এখানে আমি যদি পানির পরিমাণটা আমি যদি 90 ml নিই আর ইথানলের পরিমাণটা যদি আমি 10 ml, তাই এটার পরিমাণ যদি 90 ml নিই তাহলে এটার পরিমাণটা বেশি, তাহলে এটা কি হবে এই অবস্থায় এটা দ্রাবক হিসেবে কাজ করবে, এটা কি হিসেবে কাজ করবে দ্রব্য হিসেবে।
অর্থাৎ একটা দ্রবণের দুটো উপাদান যদি তরল হয় তাহলে তাদেরকে মিশানো হয় তাহলে গেস করা যাবে না, এটা ডিপেন্ড করবে অ্যামাউন্টের উপর। যার অ্যামাউন্ট বেশি হবে সে দ্রাবক হবে, যার অ্যামাউন্ট কম হবে সেটা কি হবে, দ্রবক হবে। এই পর্যন্ত তুমি উঠায় নাও। অ্যাটেনশন, সবাই দেখো, এখন একটু দেখো, ঘনমাত্রাকে আমরা বিভিন্ন এককের মাধ্যমে এটা প্রকাশ করতে পারি। ঘনমাত্রাকে তারপর নিচে লিখবা, এটাকে বিভিন্ন এককের মাধ্যমে প্রকাশ করা যায়। এটা প্রকাশ করা যায়। এক হচ্ছে মোলার ঘনমাত্রা, যেটাকে আমরা ইংরেজিতে মোলারিটি বলি, যেটা আমরা ইংরেজিতে কি বলি, তোমার মোলারিটি। দেখো, দুই হচ্ছে মোলাল, এটা হচ্ছে মোলাল ঘনমাত্রা, যেটাকে আমরা ইংরেজিতে মোলালিটি বলি, মোলা। তার তিন হচ্ছে নরমাল ঘনমাত্রা, এটা নরমাল ঘনমাত্রা, যেটাকে আমরা নরমালিটি বলি। তুমি এটা দেখো, 4 নম্বরের ক্ষেত্রে যেটাকে আমরা বলি ফর্মাল ঘনমাত্রা, যেটাকে আমরা ফর্মালিটি বলি, যেটাকে আমরা কি বলি বলতো, ফর্মালিটি। এরপর হচ্ছে শতকরা ঘনমাত্রা, এটা হচ্ছে শতকরা ঘনমাত্রা। এরপর হচ্ছে ppm, আমরা এগুলো বলবো। এরপর হচ্ছে কি ppb। আমাদের এই সিলেবাসে মূলত ডিল করে ভালোভাবে এটা নিয়ে, শতকরা ঘনমাত্রা নিয়ে কথা বলে, ppm নিয়ে কথা বলে, আর ppb নিয়ে কথা বলে। এগুলো আগে কথা বলবো, বাট আমরা এই দুটো নিয়ে আলোচনা করব। মোলাল ঘনমাত্রা এবং নরমাল ঘনমাত্রা নিয়ে আমরা আলোচনা করব, বাট আমাদের সিলেবাসটা ভালোভাবে ডিল করে কত, 1, 5, 6 এবং কত, 7। এটা নিয়েই তোমার কি হয়, ম্যাথগুলো আসে। এগুলো এই সিলেবাসের অন্তর্ভুক্ত, বাট এগুলো আমরা সামান্যভাবে বলে যাব তোমাকে, তোমার জানার জন্য। এখন দেখো, এই পর্যন্ত তুমি উঠাই নাও। এখন আমরা মোলার ঘনমাত্রা, মোলারিটি নিয়ে আমরা আলোচনা করব। অ্যাডিশন, ppb, এগুলো নিয়ে কথা বলবো, এখন বলে লাভ নাই তো। এটা যেমন পার্টস পার মিলিয়ন, এটা ppb, এটা হচ্ছে পার্টস পার বিলিয়ন। হ্যাঁ, ppt আছে পার্টস পার ট্রিলিয়ন। হ্যাঁ, এরকম আছে। এই কথাগুলো বলবো, একটু ওয়েট করো। মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। আমরা মোলারিটি নিয়ে কথা বলবো। মোলারিটি মানে কি, এক ধরনের ঘনমাত্রা।
নরমালিটি মানে কি? এক ধরনের ঘনমাত্রা। ঘনমাত্রাকে অনেকগুলো ফেজে প্রকাশ করা হয়। একটা ফেজ হচ্ছে মোলারিটি, আরেকটা ফেজ হচ্ছে নরমালিটি, আরেকটা ফেজ হচ্ছে ফর্মালিটি, আরেকটা ফেজ হচ্ছে কি তোমার পিপিএম, পিপিবি, এই জিনিসগুলো। তুমি একটু দেখো, এটা কি তোমার ঘনমাত্রা। এটাকে রিপ্রেজেন্ট করার জন্য দুটো জিনিস দরকার হয়, একটা হচ্ছে দ্রবণ আর একটা হচ্ছে কি তোমার ঘনমাত্রাটা কার হয়? দ্রবণের। এখন এখানে দ্রবণটাকে রিপ্রেজেন্ট করে, এখানে দ্রবণের পরিমাণটাকে রিপ্রেজেন্ট করা হয় আয়তনের মাধ্যমে, আর এখানে দ্রব্যের পরিমাণটাকে রিপ্রেজেন্ট করা হয় কার মাধ্যমে? তোমার মোল সংখ্যার মাধ্যমে। এটা এখানে আয়তনের একক হিসেবে এটা ফিক্সড, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই, এই কথাগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা কেমিস্ট্রি সংস্থা এইভাবে সংজ্ঞায়িত করছে। আমরা ঘনমাত্রাকে এটা দ্রবণ আর কি দরকার? তাহলে দ্রবণের পরিমাণটাকে, এই মোলাইটাকে আমি সংজ্ঞায়িত যদি করতে চাই, তাহলে পরিমাণটাকে আয়তনের মাধ্যমে রিপ্রেজেন্ট করে, আর এখানে আয়তনের একক হিসেবে লিটার ব্যবহার করা হয়। এখানে কি ব্যবহার করা হয়? লিটার। আর এখানে মোল সংখ্যার একক তো আমরা জানি, এটা কি মোল, এটা একটাই, কিন্তু আয়তনের একক কিন্তু লিটার আছে, মিলিলিটার আছে, বাট এখানে এককটা ফিক্সড লিটার। আমরা যদি বলি ঘনমাত্রা যখন সংজ্ঞায়িত করছি তখন বলছি একক আয়তন, একক আয়তনে যে পরিমাণ দ্রব্য, একক আয়তন, তাহলে এটা যদি একক আয়তনে হয়, তাহলে একক যদি লিটার হয়, তার মানে আলটিমেটলি এটা কয় লিটার হয় বলো তো? 1 লিটার। কারণ কি ঘনমাত্রাকে সংজ্ঞায়িত করা হয়েছে একক ভাবে, একক আয়তনে। আয়তনটা লিটার হলে তাহলে 1 লিটার, আয়তনটা মিলিলিটার হলে 1 মিলিলিটার, জাস্ট এইভাবে সংজ্ঞায়িত করা। তাহলে 1 লিটারে যে পরিমাণ বলা যাবে না, এটা ফিক্সড, যে পরিমাণ যদি বলি তাহলে এটা ঘনমাত্রাকে সংজ্ঞায়িত করতে, কিন্তু ঘনমাত্রার কোন ফেজটাকে তুমি সংজ্ঞায়িত করতে এসছো, মোলারিটি, নরমালিটি নাকি ফর্মালিটি, তার জন্য স্পেসিফিক ভাবে বলে দিতে হবে দ্রব্যের পরিমাণটা কি মোল সংখ্যায় বলতেছে নাকি তুমি কি গ্রামে বলতেছো। এটা 1 লিটারে যত মোল দ্রব্য, পরিমাণটা কি মোলের মানে, যত মোল দ্রব্য ডিজলভ থাকবে তাকে বলা হবে ওই দ্রবণের কি মোলারিটি। 1 লিটারে 1 মোল দ্রব্য যদি ডিজলভ থাকে মোলারিটি কত হবে? 1। 1 লিটারে যদি 2 মোল যদি ডিজলভ থাকে মোলারিটি কত হবে? 2। 1 লিটারে যদি 3 মোল যদি ডিজলভ থাকে মোলারিটি কত হবে? এখন ডিজলভটা ডিপেন্ড করে কার উপর? তাপমাত্রার উপর। ডিজলভটা তোমার কি, তুমি আমরা কিন্তু দ্রাব্যতা নিয়ে পড়ছি, একজনে বলছে দ্রাব্যতার ঘনমাত্রার মধ্যে ডিফারেন্সটা কি? দ্রাব্যতাটা হয় কি সম্পৃক্ত দ্রবণ নিয়ে হয়, আর ঘনমাত্রাটা কি যে কোনো দ্রবণেরই ঘনমাত্রা থাকতে পারে, কিন্তু দ্রাব্যতা থাকবে শুধুমাত্র কোন দ্রবণের জন্য? শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য। এখানে তোমার কি আয়তনের পরিমাণটা লিটার, লিটার বলতে এখানে কয় লিটার হবে? সংজ্ঞায় বলছে কি একক আয়তন, তার মানে 1 লিটার। 1 লিটারে যত মোল থাকে, যত মোল কি থাকে? ডিজলভ। আর ডিজলভটা ডিপেন্ড করে কার উপর? তাপমাত্রার উপর। তাপমাত্রা যদি বাড়াও তাহলে ডিজলভ কি হবে? বেড়ে যাবে। তাপমাত্রা যদি কমাও ডিজলভটা কি হবে? কমে যাবে। এই করে তাপমাত্রাটাকে কনস্ট্যান্ট রেখে, তাপমাত্রাটাকে তোমার কি রাখতে হবে? কনস্ট্যান্ট রেখে এটাকে সংজ্ঞায়িত করতে হবে। কারণ তাপমাত্রা তুমি যদি বাড়াইতে থাকো তাহলে ডিজলভ পরিমাণ কি হবে? বেড়ে যাবে। ডিজলভ পরিমাণ যত বাড়বে ঘনমাত্রা তত কি বাড়বে। তাপমাত্রা যদি কমাও তাহলে ডিজলভের পরিমাণ কি হবে? কমে যাবে। ডিজলভের পরিমাণ যদি কমে যায় তাহলে ঘনমাত্রাও কি হবে? কমে যাবে। এইখানে তোমাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় বলতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য ডিজলভ থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। কারণ ডিজলভ হওয়াটা ডিপেন্ড করে কার উপর? তাপমাত্রার উপর। তাহলে এখানে আমরা কি বলতে পারি? নির্দিষ্ট তাপমাত্রায়, এখানে আমরা কি বলতে পারি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার, এটা ফিক্সড মোলারিটির জন্য, 1 লিটার দ্রবণে, এখানে একক আয়তন বলতে কোনটা? 1 লিটার। 1 লিটার দ্রবণে যত মোল, এটা হচ্ছে দ্রবীত দ্রব্যের, এখানে কিন্তু পরিমাণ তোমার বলা যাবে না, কারণ এখানে পরিমাণটাকে বলে দিতে হবে। দ্রবীত দ্রব্যের মোল সংখ্যাকে, এই কথাটা এইভাবে লিখতে পারো, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য ডিজলভ থাকে বা দ্রবীত দ্রব্যের মোল সংখ্যাকে ওই দ্রবণের তোমার মোলারিটি বলে। মোলারিটি, তোমরা এখানে এই মোলারিটির একটা সূত্র শিখছো, কিন্তু মোলারিটির অনেকগুলো সূত্র আছে, সেই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। এ পর্যন্ত উঠো, তারপর মোলারিটি নিয়ে আমরা ডিটেইলস কথা বলবো।
এটা উঠাই না। এবং কারো ডাউট আছে কিনা বলো। ওকে, তুমি একটু দেখো এটা আমরা যদি এটাকে রিপ্রেজেন্ট করি, এটাকে অনেক ভাবে রিপ্রেজেন্ট করা যায়, তোমাকেও বলে আসছি। এটা সি দ্বারা রিপ্রেজেন্ট করে, এটা এস দ্বারা রিপ্রেজেন্ট করে, এটা এম দ্বারা রিপ্রেজেন্ট করে, এটা থার্ড ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করে। কিন্তু আমি বেশি ভালো লাগে আমার সি দ্বারা, ম্যাক্সিমাম টিচারদের ভালো লাগে এস দ্বারা। সবাই এস দ্বারা করে, আমি এই কারণে সি দ্বারা করি, বাট বাচ্চাদেরও ভালো লাগে কোনটা, এস। হ্যাঁ, এটার এককটা হচ্ছে এই এই পদ্ধতিতে এককটা হচ্ছে মোল পার কি তোমার লিটার অথবা বা এম। এখানে এম দ্বারা কাকে ইন্ডিকেট করে, মোল পার লিটার। এম দ্বারা কাকে ইন্ডিকেট করে, মোল পার। এখন তোমার এই এম আর এই এম এর মধ্যে কি তোমার একটা পেস লেগে যেতে পারে। এই এমটা যখন এটাকে প্রকাশ করা হবে তখন এই এমটাকে পড়তে হবে মোলারিটি হিসেবে। এটাকে পড়তে হবে কি মোলারিটি, এই এমটাকে যখন তুমি এটাকে রিপ্রেজেন্ট করবে। আর যখন এই এমটাকে একক হিসেবে বলবা তখন তোমাকে বলতে হবে মোলার। তখন তোমার এটাকে বলতে হবে কি মোলার। যেমন হচ্ছে তুমি যদি এটা যদি বুঝতে না পারো তাহলে আমি এখানে যেমন দিয়ে দিলাম। মনে করো এটা একটা দর্পণ, এই দর্পণের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোল পার লিটার। এটার ঘনমাত্রা, এটা একটা দর্পণ, এই দর্পণের ঘনমাত্রা এত। তাহলে আমি এখানে কি বলতে পারি, দর্পণের ঘনমাত্রা, এটা আমরা কি বলতে পারি, দর্পণের ঘনমাত্রা কত, 0.5, এটা কি মোল আর এই পার লিটার, এটা আমরা বলতে পারি এত মোল। ঘনমাত্রাকে আমরা সি দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এই সি। তাহলে এই লাইনটাকে এইভাবে লিখতে পারি। এখন এই ঘনমাত্রাকে সি দ্বারা রিপ্রেজেন্ট না করে আমি যদি এম দ্বারা রিপ্রেজেন্ট করতাম, এই এম, তখন এই এমটাকে আমরা পড়তাম কি মোলারিটি। এই এমটাকে আমরা কি পড়তাম মোলারিটি। এটা ঘনমাত্রা কত, 0.5। এটার এককটাকে মোল পার লিটার না বলে আমি যদি এই ক্যাপিটাল এম দ্বারা রিপ্রেজেন্ট করতাম তখন এই এমটাকে আমি পড়ব কি মোলার। তখন আমি এটা পড়ব কি এম পড়ব কি মোলারিটি 0.5 মোলার। এই এমটাকে পড়তে হবে মোলারিটি আর এই এমটাকে পড়তে হবে কি মোলার। এটা দ্বারা কি করা হচ্ছে, রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে মোলারিটি আর এই এম দ্বারা ইউনিট প্রকাশ হচ্ছে। দেখো আমার এই কথাগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও।
এটা আসলে পৃথিবীতে ঝামেলা নাই। হ্যাঁ, তুমি যদি ঝামেলা হিসেবে দেখো, তোমার কাছে ঝামেলা মানে এটা এভাবে হতে পারে সেই জিনিসটা আমি দেখাইলাম। হ্যাঁ, তুমি রিপ্রেজেন্ট করো না, তুমি সি দ্বারা রিপ্রেজেন্ট করো, একক মোল কল লিটার বা এম লেখো, কোনো সমস্যা নেই, এটা তোমার উপর ডিপেন্ড করবে। এটা দেখো, আমরা এখন ঘনমাত্রার সূত্র দেখব, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ঘনমাত্রা মোলারিটির সূত্র, ঘনমাত্রা বাদ দিই, মোলারিটির সূত্র, এটা সূত্র। তুমি দেখো, আমরা যদি এখানে বোঝার ট্রাই করো, এখানে তুমি বলবা এখানে দ্রবণের আয়তন আছে। হ্যাঁ, টোটাল দ্রবণের আয়তন আছে মনে করো 15 লিটার। এখানে মনে করো যে 4 মোল দ্রব্য এখানে ডিজলভ আছে, দ্রব্য এখানে 4 মোল। এখন তুমি বলবা, তোমাকে আমি এই দ্রবণের আয়তন দিয়ে দিচ্ছি, আর তুমি এখানে কয় মোল দ্রব্য ডিজলভ আছে? 4। তাহলে এই দ্রবণের ঘনমাত্রা কত? এই দ্রবণের ঘনমাত্রাটা আসলে কত বলো তো? ঘনমাত্রা কত হবে? এই তানভীর বল। অনেক গরম, বুঝছো? আনাস, হ্যাঁ, খাবার খাই। এই পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আমার খাবার, কিন্তু আল্লাহ আমার অনেক খাবারই বন্ধ করে দিয়েছে। অনেক খাবার এই রিসেন্ট ডাক্তার দেখাইছে, অনেক খাবারই মানা করছে খেতে, এবং যে যে খাবারগুলো লাইক করি সেগুলোই মানা করছে। এরপরও খাইতে থাকে। হ্যাঁ, আল্লাহ অবশ্যই। বলো এটা কত হবে? এবারে ভগ্নাংশ অংশ করিস না তো। আচ্ছা ঠিক আছে, কত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ফাইন, এক্সিলেন্ট। কারণ এটাকে তোমার, আমরা যদি ঘনমাত্রা, আমরা এটার সাথে যে একটা সূত্র এস্টাবলিশ করব, 15 লিটার দ্রবণে 4 মোল। এটা থেকে আমরা চিত্র থেকে কি পাই? চিত্র থেকে সবারটাই হয়েছে 15 লিটার দ্রবণে 4 মোল দ্রব্য ডিজলভ আছে, দ্রব্য এত মোল। অতএব 1 লিটার দ্রবণে, কারণ আমরা ঘনমাত্রাকে কি 15 লিটার মাধ্যমে সংজ্ঞায়িত করি নাকি একক আয়তনে? একক আয়তনে। আর মোলারিটিকে কয় লিটারের জন্য? 1 লিটারের জন্য। 15 লিটার দ্বারা আমরা মোলারিটিকে সংজ্ঞায়িত করি না। 15 লিটার দ্রবণে ডিজলভ আছে, অতএব 1 লিটার দ্রবণে ডিজলভ আছে কত? 4/15 এত। তাহলে এটার মোলারিটি একটু দেখো, মোলারিটি, মোলারিটিকে রিপ্রেজেন্ট করে কি? সি ইকুয়াল টু কত? 4 কত বলো তো? এখন তুমি একটু দেখো, 4 দ্বারা আসলে আমরা কাকে ইন্ডিকেট করছি? দ্রবীভূত, যেটা ডিজলভ আছে। ডিজলভ এখানে যে দ্রব্য আছে তার কি পরিমাণ, এই পরিমাণটা কি? সে মোল সংখ্যা। এখানে 4 দ্বারা ইন্ডিকেট করছি কি? দ্রবীভূত দ্রব্যের পরিমাণ বলা যাবে না, বা এটা কি মোল সংখ্যা। আমরা যদি মোলারিটিকে আমরা ইন জেনারেল যদি ঘনমাত্রা বলতাম, মোলারিটি হচ্ছে এক ধরনের ঘনমাত্রা। আমরা যদি শুধু ঘনমাত্রা দেখতাম তাহলে দেখতাম দ্রবীভূত দ্রব্যের পরিমাণ। আর এখানে কি 15 লিটার দ্বারা কি ইন্ডিকেট করছে? দ্রবণের আয়তন। যেহেতু মোলারিটি বলছে, এখানে দ্রবণটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করছি সেটা।
আর যদি ঘনমাত্রা বলতাম ইন জেনারেল সব ঘনমাত্রাকে রিপ্রেজেন্ট করতাম, তাহলে লিখতাম দ্রবীভূত দ্রব্যের পরিমাণ ডিভাইডেড বাই দ্রবণের পরিমাণ। আর যেহেতু মোলারিটি আমার ফিক্সড, দ্রবীভূত দ্রব্যের পরিমাণটা আসলে কোনটা হবে, মোল সংখ্যা। এখানে লিখছি দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। এখানে দ্রবণটাকে আয়তনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। এখন এটা দেখো, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, সি ইকুয়াল টু, আমরা মোল সংখ্যাকে রিপ্রেজেন্ট করি কি দ্বারা, n দ্বারা। আয়তনকে রিপ্রেজেন্ট করি কি দ্বারা, v দ্বারা। এটা হচ্ছে c ইকুয়াল টু an বাই v। এই সূত্রটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই আয়তনের এককটা তোমার লিটার নিতে হবে। তুমি এটা দেখো, এটা 1, এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা। আমরা কি জানি, এটা দেখো n ইকুয়াল টু মোল সংখ্যাকে আমরা অনেক ভাবে রিপ্রেজেন্ট করছি। মোল সংখ্যাকে বলছি বস্তুর ভরকে মোলার ভর দ্বারা তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। এটাকে আমরা বলছি n বাই কি, na, এভাবেও বলছি। এটাকে আমরা কি বলছি, vstp, stp তে আয়তন ডিভাইডেড বাই বাইরের মিটার। আমরা জানি, আমরা কি জানি, n ইকুয়াল টু w বাই কি, বস্তুর ভরকে মোলার ভর দ্বারা ভাগ করলে n পাওয়া যায়। n কে সংজ্ঞায়িত করার জন্য অনেকগুলো আমরা সূত্র লিখছি। তাহলে ওই n এর জায়গায় আমি জাস্ট এই w বাই m টা আমি বসাই দিলাম। n মানে কি, w মানে কি, বস্তুর ভর, m দ্বারা কি, মোলার ভর। মোলার ভরটা কি, অণু হলে আণবিক ভর, পরমাণু হলে পারমাণবিক ভর। এটা গ্রাম আণবিক ভর আর এটা কি, গ্রাম পরমাণবিক ভর। এটা ডিভাইডেড বাই কি, v, এটা লিখব। এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করে লিখি w বাই m, তাহলে এটা হয় w m ইনটু কি, এটা কোন এককে নিতে হবে, লিটার। তাহলে এটা হচ্ছে কি দ্বিতীয় ফর্মুলা। আমরা এই সূত্রের সাহায্যে ঘনমাত্রা নির্ণয় করতে পারি, এই সূত্রের সাহায্যে ঘনমাত্রা, কিন্তু কোন ঘনমাত্রা, আমরা লিটারটাকে যদি মিলিলিটারে কনভার্ট করতে চাই, তাহলে এই রাশিটাকে 1000 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এটা আসে কিসে, এই সূত্র অ্যাপ্লাই করলে আয়তনটা কিসে নিতে হবে, লিটারে। আমরা যদি লিটারটাকে মিলিলিটারে কনভার্ট করতে চাই, এটা হচ্ছে 3 নম্বর সূত্র। তখন তোমার কি হবে, এই মানটাকে 1000 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এটা হচ্ছে 1000, এই 1000, এই হচ্ছে কি w ডিভাইডেড বাই কি m ইনটু কি v। বাট এখানে আয়তনটা কিসে, মিলিলিটারে। এখানে আয়তনটা কি মিলিলিটারে অথবা সিসি তে অথবা সেন্টিমিটার কিউব আয়তনটা। তাহলে আমি এখান থেকে পাই c ইকুয়াল টু n বাই v। n মানে কি w বাই m। এই জায়গায় আমি w বাই m বসালে, এটাকে যদি আমি সাজাই লিখি, তাহলে w ইকুয়াল টু m। 1 এবং 2 সূত্র যখন ব্যবহার করব, অবশ্যই আয়তনটা কিসে নিতে হবে, লিটারে। আর এই লিটারকে আমি যদি মিলিলিটারে কনভার্ট করতে চাই, তাহলে এই রাশিকে 1000 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। 1000 দ্বারা যখন মাল্টিপ্লাই করব, তখন আয়তনটা লিটার হবে না, আয়তনটা কি হবে, মিলিলিটার। এই তিনটা সূত্র বাদে আরো সূত্র আছে, হ্যাঁ। এখানে আমরা একটু লিখে দিই, যেখানে এখানে w দ্বারা বস্তুর ভর, আরো সূত্র আছে, তুমি এই পর্যন্ত বুঝছো কিনা সেটা বলো। আর m দ্বারা ইন্ডিকেট করে কি, তোমার মোলার ভর। এটা m দ্বারা ইন্ডিকেট করে কি, তোমার মোলার। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও। তুমি একটু দেখো, আনাস এখানে একটু দেখো, সি দ্বারা ইন্ডিকেট করে n বাই v। এটা কি, আমরা এই দর্পণে তোমাকে যে ইন জেনারেল 1 মিনিটের মধ্যে বলছি, একটু ওয়েট করো সবাই।
এখানে 15 লিটার দ্রবণ আছে, 4 মোল দ্রবণ আছে। এই দ্রবণের ঘনমাত্রা বের করতে হবে। আসলে আমরা একটা দ্রবণের মোলারিটিকে আমরা সংজ্ঞায়িত করব কত মাধ্যমে? 1 লিটারের মাধ্যমে। 15 লিটার দ্রবণে 4 মোল ডিজলভ আছে, 1 লিটারে যতটুকু ডিজলভ আছে সেটাকে আমরা বলবো কি ওই দ্রবণের কি হবে। তাহলে দ্রবণের ঘনমাত্রা কি হবে, মোলারিটি কি হবে? C = 4 মানে কি যেটা ডিজলভ আছে। তাহলে এটা কি দ্রবীত দ্রব্যের মোল সংখ্যা। আমি যদি ঘনমাত্রা সংজ্ঞায়িত করতাম তাহলে লিখতাম দ্রবীত দ্রব্যের পরিমাণ, কিন্তু ঘনমাত্রার কাকে সংজ্ঞায়িত করছি? মোলারিটি। তাহলে স্পেসিফিক ভাবে তোমাকে বলতে হবে এই পরিমাণটা কি, মোল সংখ্যা। 15 দ্বারা দ্রবণের আয়তন। মোল সংখ্যাকে রিপ্রেজেন্ট করি n দ্বারা, আয়তনকে রিপ্রেজেন্ট করি কি দ্বারা? v দ্বারা। তাহলে সূত্র দ্বারা কি c = n। আবার আমরা জানি মোল সংখ্যাকে যখন আমরা সংজ্ঞায়িত করছি আগের ক্লাসগুলোয়, তখন n = কি w/m। এই w/m কে আমরা এখানে বসিয়েছি। তাই w/m কে যদি এখানে বসে এই সমীকরণটা যদি একটু সিম্পলিফাই করি তাহলে এটা এরকম হয় w = m * এই সমীকরণে আয়তনটা এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, মনে রাখতে হবে 100% আয়তনটা লিটারে নিতে হবে। এই সমীকরণটা যদি অ্যাপ্লাই করো আয়তনটা লিটারে নিতে হবে। এটার সাহায্যে আমরা মোলারিটি নির্ণয় করতে পারি, এটার সাহায্যে মোলারিটি। এখন আমি যদি লিটারকে আমি যদি মিলিলিটারে কনভার্ট করতে চাই তাহলে এই মানটাকে 1000 দ্বারা গুণ করতে হবে। এটাকে যদি আমি 1000 দ্বারা গুণ করি তাহলে 1000 টা m em v, তখন এই আয়তনটা কি হবে? মিলিলিটার। অর্থাৎ এই সূত্রটা যখন অ্যাপ্লাই করব তখন আয়তনটা কি হবে? মিলিলিটার। এখন দেখো 4 নম্বর সূত্রটা হচ্ছে, 4 নম্বরে দেখো বোঝার ট্রাই করো। এটা 4 দ্রব্যের পরিমাণ শতকরায় দেওয়া থাকলে, আমি এটা ক্লিয়ার করে দেব তোমাকে। দ্রব্যের পরিমাণ পার্সেন্টেজ আকারে দেওয়া থাকলে, পার্সেন্টেজ আকারে পার্সেন্টেজ হিসেবে দেওয়া থাকলে মোলারিটি হবে C = 10x/m। এই সূত্রটা কিভাবে আসছে সেটা আমি দেখাচ্ছি তোমাকে। C = 10x/m। আমি আগে এগুলোকে জানাই x মানে কি। যেখানে x ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্রব্যের শতকরা পরিমাণ, অর্থাৎ শতকরা মানে কি 100, শতকরা মানে কি 100, এটা দ্বারা ইন্ডিকেট করে। অর্থাৎ 100 ml দ্রবণে x গ্রাম দ্রব্য আছে, দ্রব্য রয়েছে, x গ্রাম দ্রব্য দ্রবীত রয়েছে বা দ্রবীত আছে। এই সূত্রটা কিভাবে আসছে সেটা আমরা দেখো। এখানে x মানে কি দ্রব্যের শতকরা, শতকরা মানে কি 100 ml এ যত গ্রাম আছে, কত গ্রাম আছে? x গ্রাম। আর m দ্বারা আমাদের ইন্ডিকেট করে কি মোলার, এটা কি মোলার। এখন দেখো এই সূত্রটাকে আমরা আগে একটু প্রতিপাদন করে আসি। দেখো এটা এই সূত্রটাকে আমরা এখানে নোট দিয়ে দিলাম। প্রমাণ করো C = 10x/m, এটা তুমি প্রমাণ করো। তাহলে আমরা জানি কি বলতো, C = এখানে আয়তনটা কি আছে? মিলিলিটারে। আয়তন মিলিলিটার আছে কোনটা? প্রথম সূত্রে C = n/v তে আয়তন মিলিলিটারে, লিটারে। পরের সূত্রে কি ছিল? C = w/m * v, ওই সূত্রটায় আয়তনটা লিটারে। কিন্তু তৃতীয় সূত্রে আয়তনের এককটা কোথায় ছিল? মিলিলিটারে। 1000 w/m। আমরা যদি এখানে x যদি বলি, আমরা এখানে ধরে নিলাম, মনে করি 100 ml দ্রবণে x গ্রাম দ্রব্য দ্রবীত আছে,
কোন একটা দ্রবণে 100 ml দ্রবণে কয় গ্রাম আছে x গ্রাম। তাহলে ওই দ্রবণের আয়তনটা কত হবে 100 ml। কয় গ্রাম দ্রব্য আছে x গ্রাম, এটার ভ্যালু হবে কত x, এটার ভ্যালু হবে কত x। আমরা ধরে নিলাম একটা দ্রবণ আছে, এটাকে যদি আরো ক্যালকুলেশন করো, এই দ্রবণটা কত ml এর 100 ml, কয় গ্রাম দ্রব্য আছে x গ্রাম, এটা কয় গ্রাম আছে x গ্রাম, এই দুটোকে ধরলাম কত x গ্রাম। তাহলে 100 ml দ্রবণে কয় গ্রাম আছে x। তাহলে এখানে আমরা যদি এটা যদি বসাই, যেহেতু আয়তনটা মিলিলিটারে, এই কারণে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি। এটা কি 1000 ইনটু w এর মানটা কত x, এই তোমার x, w ইকুয়াল টু x, m ইকুয়াল টু কি এটা m ইনটু v, এই m আর v এর মানটা কত বলতো 100। তাহলে এই v হচ্ছে কি বলতো 100। এই সূত্রে বসাই দিলাম, এই 0 0 কাটা, তাই এটা যদি কাটাকাটি যায়, এই দুটো জিরো যদি কাটাকাটি যায়, তাহলে এই সমীকরণটা আসলে দাঁড়ায় কি দেখো তো, দুটো জিরো কাটাকাটি গেলে c ইকুয়াল টু 10x ডিভাইডেড বাই কি c ইকুয়াল টু 10 x মানে কি ধরবে শতকরা পরিমাণ। তাহলে শতকরা পরিমাণ দ্বারা ইন্ডিকেট করবে কি c ইকুয়াল টু 10। ধরবে পরিমাণ না, ধরবে কোনটা শতকরা পরিমাণ, ইন্ডিকেট করে কি। দেখো এই সূত্রটা প্রমাণটা তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। তোমার এটা আমরা ম্যাথ যখন করবো তখন জিনিসটা আরো তোমার ক্লিয়ার হবে। এখানে দেখো এটা তোমার 4 সূত্র শেষ। 5 নম্বর সূত্রে আমরা কিন্তু এই সূত্রটা বলে আসলাম, ঘনত্ব বা যেটাকে আমরা বলছি আপেক্ষিক গুরুত্ব। কোশ্চেনে যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট একবারে কাইতে হয়ে পড়ে পারে না। হ্যাঁ, ঘনত্ব ইকুয়াল টু কি ভর বাই আয়তন। এখানে ভরটা গ্রামে ইউনিটে, আয়তনটা মিলিলিটার ইউনিটে। যদি তোমার কোশ্চেনে প্রশ্নে দৈর্ঘ্যের পরিমাণ পার্সেন্টেজে দৈর্ঘ্যের শতকরা পরিমাণ এবং ঘনমাত্রা বা আপেক্ষিক গুরুত্ব, ঘনমাত্রা ঠিক না ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, গুরুত্ব দেওয়া থাকে, এটা তোমার এডমিশন টেস্টের জন্য বেশি আসে। আগে ছিল কি দৈর্ঘ্যের পার্সেন্টেজ আকারে যদি দেওয়া থাকে তখন হয় কি c = 10x/n। আর যদি তোমার প্রশ্নে দৈর্ঘ্যের শতকরা পরিমাণ আর আপেক্ষিক গুরুত্ব দুটোই দেওয়া থাকে, তাহলে মোলারিটির সূত্রটা হচ্ছে, মোলারিটির সূত্র কি
শতকরা পরিমাণ যদি দেওয়া থাকে তখন আমরা কি বলি 10x, তখন আমরা কি বলি 10x বাই কি শতকরা। আর আপেক্ষিক গুরুত্বকে রিপ্রেজেন্ট করে d দ্বারা, এটাকে রিপ্রেজেন্ট করা হয় কি d দ্বারা, তখন এই মানটার সাথে d টা তোমার মাল্টিপ্লাই। শুধু শতকরা পরিমাণ দেওয়া থাকলে 10x বাই m, তার সাথে যদি আপেক্ষিক গুরুত্ব যদি দেওয়া থাকে তখন এই ভ্যালুটার সাথে তুমি d, এই ভ্যালুটা তুমি মাল্টিপ্লাই করবে। তাহলে সূত্রটা 10 dx বাই m, এই সূত্রটা অ্যাপ্লাই করলে অনেক কঠিন টাইপের ম্যাথও খুব সহজে তুমি করতে পারবে। তাহলে d দ্বারা ইন্ডিকেট করে কি, যেখানে x দৈর্ঘ্যের কি শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ, আর এখানে d দ্বারা ইন্ডিকেট করে কি আপেক্ষিক গুরুত্ব, এটা দ্বারা ইন্ডিকেট করে কি। কোন সূত্রটা হবে c 10 dx বাই m। এই সূত্রের ম্যাথগুলো আমরা দেখব, তখন তোমার ক্লিয়ার। কথা বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। আমরা এখন একটা ম্যাথ করব, ম্যাথের পর শেষ করে দেব। একটা ম্যাথ করব, থাকতে হবে আমাদের সাথে। একটা ম্যাথ করব, একটু দেখো। এরপর আরো সূত্র আছে, বাট এই ম্যাথগুলো করার পর ওই সূত্রটা আমরা করব পরে। একটু দেখো, এটা মোলারিটির ম্যাথ। এটা হচ্ছে 15% H2SO4 দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে নির্ণয় করো, মোলারিটিতে নির্ণয় করো। এটা মোলারিটি তুমি বোঝার ট্রাই করো। তুমি এখানে H2SO4টা ধরবো, H2SO4টা কি ধরবো, H2SO4 এর ধরবো, এখানে H2SO4 কি হিসেবে কাজ করবে, দৈর্ঘ্যের পরিমাণটা পার্সেন্টেজে দাও। তার মানে এখান থেকে এক জানতে 15%, এটা দ্বারা কি বোঝায় 100 ml এ 15 গ্রাম আছে। 100 ml এ কয় গ্রাম আছে বলো তো? 15 গ্রাম। আগে বোঝার ট্রাই করতে হবে। এখানে x দ্বারা ইন্ডিকেট করে কি 15% কোনটা, আমরা বলি কি x% দ্বারা আমরা কি বুঝাইছি বলো তো? 100 ml এ বোঝা ট্রাই করো x গ্রাম। আর যদি 15% হয় তাহলে 100 ml এ এখানে কয় গ্রাম বলো তো? তোমার 15 গ্রাম। তাহলে এখান থেকে x এর ভ্যালু কি 15% নাকি x এর ভ্যালু হচ্ছে 15? কোনটা? 15। x দ্বারা দ্রব্যের পরিমাণ না, দ্রব্যের কি শতকরা পরিমাণ। 100 ml এ যত গ্রাম হয় ওই গ্রামটা হবে। 15% দ্বারা ইন্ডিকেট করবে কি তোমার 100 ml এ 15 গ্রাম আছে, ওই 15 গ্রাম হবে x এর কি তোমার x% মানে 100 ml x গ্রাম, 15% মানে 100 ml কত বলো তো? 15 গ্রাম। তাহলে x দ্বারা আসলে 15 কে ইন্ডিকেট করে, 15% কে ইন্ডিকেট করে। তাহলে আমরা এখানে যদি ম্যাথ করি, যেহেতু দৈর্ঘ্যের পরিমাণটা পার্সেন্টেজে দেওয়া, তাহলে আমরা জানি c = 10x বাই m। এখানে x এটা কি দৈর্ঘ্যের শতকরা পরিমাণ। একটা ম্যাথ ভালোভাবে করাই দিই, শতকরা পরিমাণ। এটা x = 15, এতটা কি লাগে না, বা x = 15 লিখলাম, এত কিছু দরকার নেই। এখানে একটু দেখো, এখানে H2SO4 m, এটা মোলার ভর, এটা কি তোমার মোলার ভর।
H2SO4 এর ভরটা আসলে কত দেখো তো, H2SO4 এর ভরটা কত, আণবিক ভর কত 98 গ্রাম। তাহলে এখানে কি মোলার ভর, মোলার ভর m ইকুয়াল টু 98 গ্রাম। সবসময় মনে করবা আণবিক ভর যদি তুমি লেখো তাহলে কিন্তু এখানে ইউনিট তুমি লিখতে পারবে না, আণবিক ভরের একক নাই, পারমাণবিক ভরের একক নাই। মোলার ভর দ্বারা ইন্ডিকেট করে কি গ্রাম আণবিক ভর অথবা গ্রাম পারমাণবিক ভর। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে এটা কত 10, এখানে 10, x এর ভ্যালু কত 15, আর এখানে m এর ভ্যালু কত 98, আর এখানে মোলারিটি, এটা মোলারিটি c ইকুয়াল টু কি কোশ্চেন মার্ক। তাহলে এটার ভ্যালুটা কতটুকু আসবে দেখো তো, 10 * 15 ডিভাইডেড বাই কত 98, তাহলে এটার ভ্যালু আসবে কত 1.5306 মানে 1। তাই এটার একক কি মোল পার লিটার। এভাবে অ্যানসার, এটা হবে কি বলতো অ্যানসার। দেখো এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। তাহলে আজকে এ পর্যন্তই হবে। আমাদের নেক্সট লেকচার, যেটা আমরা মঙ্গলবার লেকচারটা আমরা মিস করছি, ওই লেকচারটা হবে কি বার কালকে। তোমার কয়টা দিচ্ছি, 5টা না 5:30 জানি, হ্যাঁ ওই টাইমে আমি মেসেজ দিয়ে দেবো, জাস্ট টাইমে থাকবা, কারণ এগুলো সব ম্যাথমেটিক্যাল। তুমি যদি না বুঝো তাহলে তুমি কমেন্টস করার সুযোগ পাও, বাট তুমি যদি পরবর্তীতে না বুঝো তাহলে কমেন্টসের সুযোগ থাকে না। অবশ্যই তুমি লাইভে থাকো, তোমার ভালো জানো। আর যাদের বেতন টেতন বাকি আছে অবশ্যই ক্লিয়ার করে দেবো। আর আমরা নতুন লিঙ্কটা 4 তারিখের পর 7 তারিখে লেকচার হলে ওই তারিখে আমরা স্টার্ট করবো, ঠিক আছে? পারবেন।